নির্বাচন হলো, ফলাফলও বেরিয়ে গেল এবং আমরা নির্বাচন চলাকালীন অনেক কথা বলেছি, আপনি শিল্প নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু এত ম্যানিফেস্টো মানুষের কাছে তুলে ধরার পরও কেন মানুষ গ্রহণ করলো না, কি মনে হয় প্রাথমিকভাবে? দেখুন, প্রাথমিকভাবে আমরা কেন মানুষ গ্রহণ করলেন না সেই নিয়ে আমাদের যে রাজনৈতিক দল সেই দলের স্তরেও আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করছি। সামগ্রিকভাবে কি কারণ, কেন কারণ কাটাছেঁড়া করে সেটা উঠে আসবে, আপনারাও জানতে পারবেন। কিন্তু আপাত দৃষ্টিতে আমার যা মনে হয়েছে, গোটা দেশের নির্বাচন এবং যেহেতু এই হাওড়া লোকসভা কেন্দ্রের ভোটটাও গোটা দেশের নির্বাচনেরই একটি অংশ ছিল, সেই নির্বাচনেও যা ফল, সেই ফল থেকে বোঝা যাচ্ছে যে মানুষ এই ভোট মোদির বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আরও স্পষ্ট করে বলা ভালো, বিজেপির নেতৃত্বে যে একটা ফ্যাসিস্ট সরকার গোটা দেশ জুড়ে দীর্ঘ 10 বছর ধরে যেভাবে চলছিল, তাকে দুর্বল করার পক্ষে মানুষ রায় দিয়েছেন। এটা পরিষ্কার একটা বোঝা যাচ্ছে। একই সঙ্গে এটাও আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে যখন এই ছবিটা আসছে, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ তৃণমূল কংগ্রেসকে তারা বেছে নিয়েছেন। এখন এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে নাকি বিজেপির বিপক্ষে, এর নিয়ে বিতর্কের অনেক অবসর আছে। আমরা সেই বিতর্ক যখন করার দরকার হবে স্পষ্টভাবে কাটাছেঁড়া করব। কিন্তু যেহেতু গোটা দেশের ভোটটা মোদির বিপক্ষে, বিজেপির বিপক্ষে হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষও বিজেপির বিরুদ্ধে কোন দল বেশি শক্তিশালী অবস্থানে থাকতে পারবেন সেই দিকেই তাদের রায় দিয়েছেন। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এখানে একটা শক্তিশালী অবস্থানে তারা আছেন, এই জায়গাটা মানুষের কাছে তারা বুঝিয়েছেন এবং তারা সেই জায়গায় জয়লাভ করেছেন। আমাদের যে রাজনৈতিক অবস্থান সেটা আমরা পরিষ্কার করেছিলাম নির্বাচনের আগে, নির্বাচনের পরেও তার থেকে সরে আসার কোনো জায়গা নেই। আগেও যা ছিল আজও তাই আছে, যে আমরা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে, উভয় শক্তির বিরুদ্ধেই আমরা লড়াই করার কথা বলেছিলাম এবং লড়াইটা কোনোভাবেই লঘু হচ্ছে না, লড়াইটা আরও বাড়বে। কারণ তৃণমূল কংগ্রেসের সরকার এমন কোনো কাজ করেননি গত কয়েক বছর সময়ে পশ্চিমবঙ্গে, যার জন্য তাদের পক্ষে মানুষ থাকবেন এরকম বিষয়। কারণ পশ্চিমবঙ্গের রায়টাও যদি দেখেন, যে একটা বড় অংশের ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কিন্তু পড়েছে। এটা ভাবার কোনো কারণ নেই, সেই ভোট বিজেপির পক্ষে পড়েছে। পশ্চিমবঙ্গের ভোটটা আসলে একটু গুলিয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে এখানকার ভোট ওদিকে, ওখানকার ভোট এদিকে, এরকমভাবে পুরো বিষয়টা একটু ঘেঁটে আমাদের সামনে আছে। এবং যেহেতু আমি এই কথাটা বারবার বলি যে ভোটারের উপর কোনো রাজনৈতিক দলের কোনো আধিপত্য চলতে পারে না, এবং যত দিন যাচ্ছে সেটা আরও স্পষ্ট হচ্ছে। কোনো দলই কিন্তু তাদের ভোটার, মানে আপনি যদি আমাকে ভোট দেন, আজকে আপনি আমায় ভোট দিয়েছেন, কালকে আমি এক্সপেক্ট করতে পারি না যে আপনি আমাকে চিরকাল ভোট দেবেন। আপনি দাস নন, আপনি রাজনৈতিক দলের দাস নন। রাজনৈতিক দল মানুষের কাছে তাদের বার্তা নিয়ে যান, মানুষ তার ভিত্তিতে তারা ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে ওই যে ভোট ব্যাংকের ধারণা, যে অমুকের ভোট, এক্সের ভোট, ওয়াইয়ের ভোট, ভোট ট্রান্সফার ইত্যাদি বিষয়গুলো কিন্তু খুব একটা কার্যকরী হয় না, এটা করা সম্ভব নয়। যদি আপনি হার্ড রিয়ালিটিও দেখেন, সেটা সম্ভব নয়। কারণ আমরা এই নির্বাচনে দেখেছি যেরকম বহু মানুষ যারা এতদিন পর্যন্ত তৃণমূলকে ভোট দিয়েছেন, তিনি ভোট দেওয়ার পর তিনি আমাকে ফোন করে বলেছেন যে আমি এবারে আপনাকে ভোট দিলাম। হতেই পারেন, কারণ নির্বাচন, আমাকে যেমন বিজেপির পক্ষে যিনি আছেন তার মনটাও যেভাবে জয় করতে হবে, তৃণমূলের পক্ষে যিনি আছেন তার মনটাও জয় করতে হবে, এবং অন্য দলেরও যারা আছেন তাদের মনটাও জয় করতে হবে। তার মধ্যে দিয়ে কিন্তু একটা নির্বাচন জেতা যায়। যদি আমি বলি, তাহলে এই যে বিজেপির বিরুদ্ধে আপনারা যে একটা স্ট্রং অপোজিশন, সেটা কি বাংলার মানুষকে আপনারা বোঝাতে অক্ষম হয়েছেন? আমি বলছি এটা অক্ষমতার প্রশ্ন নয়। আমাদের যদি আপনি দেখেন যে রিয়ালিটিতে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে আমাদের ভোট বেড়েছে কি বাড়েনি। এই যে একটা কথা বারবার আসছে যে পশ্চিমবঙ্গে বামেরা শূন্য হয়ে গেছে। বামেদের অবস্থান কী ছিল 2019-এ? বামেরা ভোট কত পেয়েছিল? আজকে বামেরা কতটা ভোট পেল? আরও বলা ভালো, সিপিআইএম
তারা কতটা ভোট পেয়েছেন এই নির্বাচনে। আপনি যদি দেখেন সিপিআইএম যে কটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সিপিআইএম দল হিসেবে, সেই আসনগুলোতে তাদের প্রাপ্ত ভোটের যদি হিসেব নেন দেখবেন শতকরা 10% কাছাকাছি বা একটু বেশি তারা কিন্তু পেয়েছেন, যদি সিপিআইএমের ভোটকে আপনি যদি দেখেন। এখন স্বাভাবিকভাবে এই ভোটটা হয়েছে বাম কংগ্রেস মিলে, ফলে এখন কোনো কেন্দ্রে কোনো একটি দলের ভোট কিছুটা কমেছে, কোনো কেন্দ্রে কেউ একটু বেশি পেয়েছেন, কংগ্রেস একটি আসন জিতেছেন। ফলে এর মধ্যে থেকে দাঁড়িয়ে যারা এই মিডিয়াতে এখন এই আলোচনা করছেন সিপিআইএমের ভবিষ্যৎ নেই, বামপন্থীদের ভবিষ্যৎ নেই, কালকে যেমন একটা কেউ আলোচনা করলেন, দেখলাম আলোচনাটা এত দূর পর্যন্ত পৌঁছে গেছে বিলুপ্ত প্রায়। তিনি এইরকম একটা হাইপোথিসিস এনেছেন যে সিপিআইএম পশ্চিমবাংলায় নাকি বিলুপ্ত প্রায়। আমি জানি না বিলুপ্ত প্রায় কোনো দল কিভাবে তার ভোট আগের নির্বাচনের থেকে প্রায় 50,000 এই হাওড়া কেন্দ্রেই বেড়ে গেল, কেন বাড়লো? শ্রীরামপুরে আপনি দেখবেন যে ফলটা দীপশিতার ওখানে পেয়েছেন। আপনি যদি বেশ কয়েকটি আসনের বাইরেও আপনি যদি খেয়াল করেন দেখবেন কৃষ্ণনগরে আমি দেখেছি সেখানে ভোট পরিমাণ বেশ ভালো পেয়েছেন। এই যে ভোটের সংখ্যাটা বাড়ছে, এটা কখনো বিলুপ্তির কোনো লক্ষণ আমার তো মনে হয় না। সংসদীয় গণতন্ত্রে আপনাকে এগোতে হবে, কতটা এগোতে পারলেন অবশ্যই এটা একটা ব্যাপার, কিন্তু কোন জায়গা থেকে আপনি এগোচ্ছেন, আপনি কি অবস্থায় ছিলেন আর কোন অবস্থায় পৌঁছলেন, এটাও কিন্তু একটা মানদণ্ড সংসদীয় রাজনীতিতে এগিয়ে থাকার প্রশ্নে। নির্বাচনের এই ফলাফলটাকে আপনারা পজিটিভভাবেই নিচ্ছেন, আশাহত হচ্ছে না, বরং আশা রাখছেন যে আগামীতে ভালো ফল? আমি তো কোনো নেগেটিভিটি দেখছি না। নেগেটিভিটি এই জন্য দেখছি না কারণ আমি মনে করি যে রাজনৈতিক অবস্থান যদি সঠিক থাকে, এবং যেটা অবশ্যই সঠিক, তাহলে কখনোই এই ধরনের একটা ঋণাত্মক চিন্তা কখনো গ্রাস করতে পারে না। আপনি বলুন না, নির্বাচনের আগে আমরা রাজ্যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে কথাগুলি বলেছি, নির্বাচনে তৃণমূল জিতে গেল মানে এই কথাগুলো সব ভুল প্রমাণিত হলো এমনটা তো নয়। হতে পারে তৃণমূল কংগ্রেস আজকে অনেকগুলো আসন পেয়েছেন, কিন্তু কথাও সত্য যে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি, পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের গরিব মানুষের জীবনযাপন সবটাই কিন্তু বিপন্ন হয়েছে, বিপন্ন হচ্ছে। হতে পারে কেউ কেউ বলছেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে, নির্বাচনে তাদের জয়টাকে কাজে লাগিয়ে, যে এই জয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের উন্নয়নের জয়। আমার প্রশ্ন হচ্ছে কী উন্নয়ন আপনি করেছেন তার যদি হিসেব আপনি আমাদের দেন, তাহলে আমিও আপনার কাছ থেকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করব যে পশ্চিমবাংলার বুকে কৃষকের যে ন্যূনতম সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্য কৃষক পান? আপনি বলবেন যে ভোট পায়নি বামেরা, কেন কথা বলবে? কিন্তু সেটাও যদি আমরা কথা নাও বলি, তাহলেও কি সত্যটা আজকে পরিবর্তিত হয়ে যাবে যে পশ্চিমবঙ্গের বুকে যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর কৃষক আত্মহত্যা করেনি? এ কথা কি মিথ্যা হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেসের আমলে কোটি কোটি টাকা চাকরি দেবার নাম করে নেওয়া টাকা, সেই টাকা বিভিন্ন মন্ত্রী তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের বাড়ি থেকে সেই টাকা উদ্ধার হয়নি? কেউ কি অস্বীকার করতে পারবেন? কেউ কি অস্বীকার করতে পারবেন ইডি সিবিআই যাই করুক না কেন, যে দুর্নীতির কথা হয়েছে সেই দুর্নীতির আজকে একটা চূড়ান্ত শিখরে পশ্চিমবঙ্গ ছিল বলেই আজকে তৃণমূল কংগ্রেসও বারবার ব্ল্যাকমেইলড হয়েছে। আমি যে কথা বলি, ব্ল্যাকমেইল করবার জন্য কিছুটা হলেও দুর্বলতা থাকতে হয়, তখনই কেউ ব্ল্যাকমেইলড হতে পারেন। ব্ল্যাকমেইল কখনো একটা পরিষ্কার স্বচ্ছ ভাবমূর্তি থাকলে তাদেরকে ব্ল্যাকমেইল করা কিন্তু কঠিন হয়। একথাও আমি এই সঙ্গে মনে করি যে বহু স্লোগান, বহু কর্মসূচি, যে কর্মসূচি বামপন্থীদের, যে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের সরকার কন্টিনিউ করেছেন, বাড়িয়েছেন, বা সেই কর্মসূচির কিছু নাম পরিবর্তন করেছেন, বিজ্ঞাপন দিয়েছেন, এবং যার ফলে আমরা দেখতে পেয়েছি যে কর্মসূচিগুলোর কিন্তু প্রচার তৃণমূল কংগ্রেস করেছেন। এটা আজকে আপনি মানুন বা না মানুন,
এই যে মানুষকে কিছুটা রিলিফ দেওয়ার যে জন্য সরকারি ব্যবস্থাকে ব্যবহার করা, মানুষকে কিছুটা ভাতা দেওয়া, মানুষকে সমর্থন দেওয়া, সহযোগিতা করা, বা মানুষকে একটু বেশি করে তার জন্য অধিকারগুলোকে অ্যাক্সেসেবল করে দেওয়া, এই কাজটা কিন্তু বামপন্থীদের কাজ। বামপন্থীরা আজকে নয়, এই কাজ কিন্তু যখন থেকে তারা সরকারে এসেছেন সেই সময় থেকে এই কাজ কিন্তু তারা করে চলেছেন। হয়তো আজকে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে আমরা এই ভাতা প্রকল্প ইত্যাদিগুলো নিয়ে প্রচারের ঢক্কানিনাদ দেখি, বামপন্থীরা সেই ঢক্কানিনাদ কখনো করেননি। কারণ বামপন্থীদেরকে কখনো মুখ্যমন্ত্রীদের মুখ ছাপিয়ে ভোট করতে হয়নি, বা সেই সময়কার রাজনীতিতেও এই ধরনের যে অ্যাট্রিবিউটসগুলো এগুলো কম ছিল। বামপন্থীদের যেমন এই কাজ তখন করতে হয়নি, কিন্তু বামপন্থীরা মানুষকে সহযোগিতা করার জন্য নানা প্রকল্প কিন্তু তারা এনেছিলেন। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, এবং এটা একটা ডিমান্ড, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। আসলে একটা জায়গা বাংলার রাজনীতিতে হয়েছে, সেটা আমি বলবো যে এই যে একটা চেঞ্জ বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস আসার পর বা বিজেপির তথাকথিত উত্থানের পর, সংসদীয় গণতন্ত্রে বেশ কিছু আসন জেতার পর বাংলার সংস্কৃতির তো একটা অবনমন হয়েছে। এই অবনমনের মধ্যে একটা অবনমন হচ্ছে বাংলার সংস্কৃতির যে মূল দাবিগুলো, সেই দাবিগুলোর অভিমুখটা যেন কোনো একটা জায়গায় একটু অল্টার করে দেওয়া। এবং যেমন তৃণমূল বিরোধিতা মানে তৃণমূলের প্রকল্পগুলো অ্যাজ ইফ তৃণমূলের প্রকল্প তার বিরোধিতা করতে হবে। আসলে প্রকল্পগুলো তো তৃণমূলের প্রকল্প নয়, প্রকল্পগুলো সরকারের প্রকল্প। আমি মনে করি তাই জন্য যখন বিজেপির কেউ বলেন যে এই ভাতাগুলো ভিক্ষাবৃত্তির, সেটা যেমন একটা উন্মাসিক মনোভাবের পরিচয়, ঠিক তেমনিভাবে যখন তৃণমূলের পক্ষ থেকেও আমি আপনাকে দেখাতে পারি এরকম অসংখ্য জায়গায় পোস্টার ব্যানার হয়েছে, একজন মানুষের ছবি দিয়ে 1000 টাকার নোট দিয়ে সেই পোস্টারে করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বজায় রাখতে। মানে সরকারি একটি প্রকল্প আজকে শুধুমাত্র একটি সরকারের ভোট নেবার জন্য তারা ব্যবহার করছেন, পোস্টারে মানুষের ছবি ছাপাচ্ছেন ওই টাকার ছবিটাকে দিয়ে। এটাও একটা উন্নাসিক মানসিকতার কিন্তু একটা পরিচয়। তাই জন্য আমি বলবো যে হতাশ হবার কোনো জায়গা নেই। আপনাকে যারা হতাশ করতে চাইছেন, এই মানুষগুলোকে যদি একটু পরীক্ষা নিরীক্ষা করেন, তাদের যে সমস্ত পাস্ট রয়েছে, অতীত রয়েছে, সেগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, দেখবেন এরা যে খুব একটা হতাশার বাইরের মানুষ এরম বিষয়টা নয়, এরা হতাশাগ্রস্তই। তারা কিন্তু হতাশাগ্রস্ত করবার জন্য আবার বাজারে নেমে পড়েছেন। আমি তাই এর মধ্যে কোনো হতাশা দেখছি না। আমি মনে করছি যে এই যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মধ্যে যতটুকু এগোনো সম্ভব হয়েছে সেই এগোনোটাকে নিয়েই কিন্তু পরবর্তী এগোনোগুলো কিন্তু এগোতে হবে। বামপন্থী রাজনীতিতে শর্টকাট নেই, এবং শর্টকাট দিয়ে রাজনীতি হয় না। নিশ্চিতভাবে গাফিলতি থাকতে পারে, নিশ্চিতভাবে ভুল থাকতে পারে, নিশ্চিতভাবে ত্রুটি থাকতে পারে, কিন্তু কখনোই যারা লড়াই করেছেন, যে মানুষ ভোট দিয়েছেন, তাদেরকে যদি অস্বীকার করা হয়, তাহলে আমার মনে হয় যে আমরা পশ্চিমবঙ্গের একটি বড় অংশের মানুষকেই কিন্তু আমরা অপমান করব। আপনার কথা এটা স্পষ্ট বোঝা গেল যে আপনি হতাশ নয়, অন্তত আশাবাদী, আরও বেশি পজিটিভলি নিচ্ছেন এই নির্বাচনের ফলাফলটাকে। কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় যে বামেদের আত্মসমালোচনা করার দরকার আছে? কারণ আমি একটা বিষয় এই নিয়ে বলি, যেমন আপনি বললেন যে বামেরা শূন্য, এটা নিয়ে যেমন কটাক্ষ করা হচ্ছে, তার পাশাপাশি আরেকটা সামাজিক মাধ্যমে আপনি ট্রোল কি দেখেছেন যে বামেরা আসলে ফেসবুক দলে পরিণত হচ্ছে ক্রমাগত? কি মনে হয় যে বেশি কি ফেসবুকে বিপ্লব করা হয়ে যাচ্ছে, আরও বেশি কি গ্রাউন্ডে কাজ করাটা কি আরও বেশি বেশি করে দরকার? আরও বেশি বেশি করে নয়, গ্রাউন্ডে কাজটাই হচ্ছে বামপন্থী রাজনীতির প্রথম এবং শেষ কাজ। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এগুলোর গুরুত্ব আছে, কেউ অস্বীকার করছেন না। বর্তমান সময়ে অবশ্যই প্রতিটা সময়ই এটার কোনো বিকল্প, কখনো গ্রাউন্ডের কাজের বিকল্প ফেসবুক হতে পারে না। আমরা তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কর্তৃক যে প্রচার গোটা দেশ জুড়ে হয়েছে আইটি সেলের, তার বিরুদ্ধেই কথা বলেছি।
আমরা মনে করি যে এভাবে কোনোদিন গ্রাউন্ড রিয়েলিটির সাথে মানুষকে যুক্ত করা যায় না। গ্রাউন্ড রিয়েলিটিতে আমরা কাজ করি বলেই আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে প্রায় বামপন্থীরা ক্ষমতা থেকে চলে যাবার, মানে 2011-য় চলে গেছে, 11-র পর প্রায় 13 বছর পরেও কিন্তু একটি পার্টি তার সংগঠন নিয়ে কিন্তু নির্বাচন লড়ছে। হতে পারে সংগঠন দুর্বল, হতে পারে সংগঠনের বুথ স্তরের সংগঠন দুর্বল, হতে পারে কর্মীরা একটু ভয়ভীতিতে আছে অনেক জায়গায়, হতে পারে বহু জায়গায় পার্টির উপরে আক্রমণ তীব্র হবার জন্য, পার্টি কর্মীদের উপর পুলিশি নির্মমতা নামিয়ে আনার জন্য 13 সাল, 14 সাল, 15 সাল গ্রামের পর গ্রাম আমাদের পার্টি কর্মীদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, পার্টি অফিসগুলোকে দখল নেওয়া হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের বুকে ট্রেড ইউনিয়ন সহ অন্যান্য যে সমস্ত আন্দোলনের জায়গাগুলো ছিল, বিভিন্ন কারখানার ক্ষেত্রে বলুন, বিভিন্ন অফিসে আদালতে বলুন, তাদের যেভাবে দুর্বল করা হয়েছে, যেভাবে গোটা ঐক্যবদ্ধ আন্দোলনের কনসেপ্টের উপরে ধারণা আনা হয়ে বা আক্রমণ আনা হয়েছে, অ্যাজ ইফ যে ইউনিয়নটাই হচ্ছে পশ্চিমবাংলায়। দেখবেন এই যারা আজকে এত বড় বড় কথা বলছেন না, এদেরই কেউ কেউ বলে না এই বামেরা তো ইউনিয়নবাজি করে এইসব উঠিয়ে দিল, লাল ঝান্ডা উড়িয়ে উড়িয়েই উঠিয়ে দিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এত আক্রমণের পরেও একটি পার্টি 13 বছর পরেও ক্ষমতা থেকে চলে যাবার তারা কিন্তু লড়াই করছে, তারা প্রাসঙ্গিক থাকছেন, এই লড়াইটা কিন্তু করছেন। আপনি কিন্তু এটা মনে রাখবেন যে সিপিআইএম কিন্তু ভারতের অন্য 5টা রাজনৈতিক দলের মতন, বা আপনি যদি বলেন আবার একটুখানি ওই আমাদের ক্লাসিক্যাল মার্কসিস্ট ধারণা থেকে আমি যদি বলি যে বুর্জোয়া রাজনৈতিক দল যদি আমি বলি, কারণ বলতেই হবে, কতগুলো ক্ষেত্রে আমায় ব্যবহার করতেই হবে শব্দটা, তাদের থেকে এই পার্টির স্ট্রাকচার বলুন, পার্টির কাজকর্ম বলুন, পার্টির কর্মসূচি বলুন, এটা আলাদা আলাদা বলেই কিন্তু এই পার্টিকে তাদের কাজকর্ম করতে হয়। পার্লামেন্টারি ডেমোক্রেসির ভিতরেও কাজ করতে হয়, পার্লামেন্টারি ডেমোক্রেসির বাইরেও কাজ করতে হয়। পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে যখন আমরা থেকে কাজ করি তখন আমাদের নির্দিষ্ট অভিমুখে কাজ হয়, পার্লামেন্টারি ডেমোক্রেসির বাইরে যখন আমরা কাজ করি সেখানেও একটা নির্দিষ্ট অভিমুখে কাজ হয়। এবং এই কাজ যখন আমাদের করতে হয় তখন আমাদের কিন্তু অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে দিয়ে এই কাজটা করতে হয়। আসলে এই স্ট্রাকচারটার উপর আক্রমণ করা হয়েছে খুব সুনির্দিষ্টভাবে কমিউনিস্ট পার্টিকে দুর্বল করবার লক্ষ্যে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা দেশে এটাও তো ঘটনা যে সিপিআইএম দুর্বল হয়েছে, মানে পশ্চিমবঙ্গে তথা দেশে বামপন্থীরা দুর্বল হয়েছেন। বামপন্থীদের দুর্বল করার লক্ষ্য কাদের ছিল, কারা বামপন্থীদের দুর্বল করতে চেয়েছিলেন, এবং বামপন্থীদের দুর্বল হয়েছেন এইরকম একটা জায়গায়। আপনি যে কথাটা বললেন আত্মসমালোচনাটা বামপন্থীদের প্রতিনিয়ত একটা কাজের মধ্যে পড়ে। আত্মসমালোচনা করতে হয়, আত্মসমালোচনা করতে করতে আমাদের পরবর্তী যে সিদ্ধান্ত সেটা নিতে হয়, কাজ করতে গেলে ভুল হয়, ত্রুটি হয়, ইত্যাদি হয়। কিন্তু একটা বিষয় মনে রাখার দরকার যে এটা করতে করতে এটাই কিন্তু সবটা নয়, এর সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো ভালো দিক বামপন্থীরা এই নির্বাচনে দেখিয়েছে। যারা কোনো দাবিগুলো তোলেননি, আজকে পশ্চিমবাংলার শ্রমিকের কথা, পশ্চিমবাংলার কৃষকের কথা অন্য কেউ কিন্তু তোলেননি তাদের প্রচারে, না বিজেপি তুলেছে না তৃণমূল তুলেছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বামপন্থীরাই এই প্রচার কিন্তু করে গেছেন। প্রতিটা একদম গ্রাসরুট লেভেলে শ্রমিক কৃষকের কথা কিন্তু বামপন্থীরা তুলেছেন নির্বাচনের মাধ্যমে। মানুষের মন অবধি কি সেটা পৌঁছাতে পারেন? দেখুন, একটা নির্বাচনে মানুষের মন অবধি পৌঁছানো, জয় পরাজয়ের ভিত্তিতে সেটাকে সুনিশ্চিত করতে হয়, সেই জায়গায় তো ত্রুটি আছে, তার জন্যই তো নির্বাচনের এই ফল। কিন্তু নির্বাচনের ফল দেখে যদি কেউ মনে করেন এই সমস্যাগুলো বা বামপন্থীরা যে কথাগুলি বললেন কথাগুলো ইররেলিভেন্ট হয়ে গেছে, বা এরম করে যদি কেউ গুলিয়ে দিতে চেষ্টা করেন বামপন্থীরা এইসব কারণে হেরে যাচ্ছেন, বামপন্থীরা ওই কারণে হেরে যাচ্ছেন, বামপন্থীরা উন্নাসিক, আমি বলবো আপনাদের নিজেদের একটু রিভিউ করার দরকার। আপনারা নিজেরা যারা এই সমালোচনা করছেন তারা কোন জায়গা থেকে দাঁড়িয়ে সমালোচনা করছেন একটু আপনাদেরকে ভেবে দেখতে বলবো। পশ্চিমবঙ্গের বুকে একটা সরকার গোটা নির্বাচন করলো এত বছর পর, যে একটা প্রকল্প নিয়ে তাদের শুধুমাত্র কথা,
ভালো ভালো কাজ করেছেন, কিন্তু এই স্কিমের সাফল্যটাই আপনার একমাত্র কাজ একটা লোকসভা ভোটে আপনি বলছেন? একটা সরকার যারা জিতলেন আজকে এই দলটির পক্ষ থেকে, তারা তাদের লোকসভায় তাদের ভূমিকা এই নিয়ে তারা কোনো কথা বললেন না। তাদের ভূমিকা কী ছিল? লোকসভাতে তাদের এমপিরা কী কাজ করেছিলেন? হোয়াট ওয়াজ দেয়ার পারফরমেন্সেস? আজকে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে তৃণমূল কংগ্রেসের এমপিরা লোকসভায় গিয়ে এক একজনের পারফরমেন্স সেই রকম ভালোভাবে ছিল না। সেই জন্যেই আজকে এইরকম একটা পরিস্থিতির কথা, সেখানে তৃণমূলের সাংসদদের নাম ধরে ধরে আমাদেরকে বলতে হয়েছে একটা সময় যে এরা লোকসভায় ঠিক করে পারফর্ম করতে পারেনি, এরা পারফর্ম করেছেন। এই জায়গাটা আমার মনে হয় যে কোনো একটা জায়গায় আমাদের মানে এই গোটা আলোচনাটাই আমরা একটা জায়গাতে করতে চাইছি। মনে হচ্ছে এই লোকসভাটা মোদির বিরুদ্ধে কতটা হয়েছে বা তৃণমূলের বিরুদ্ধে কতটা হয়েছে, তৃণমূল কতটা সফল, বিজেপি কতটা মানে সফল কি ব্যর্থ, তার থেকে বেশি বোধহয় এই বাংলার একটা অংশের আলোচনা চলে আসছে সিপিএম কতটা হেরে গেছে। মানে আমার মনে হয় দ্যাট শোজ দি রেলিভেন্স অফ দি সিপিআইএম আরও বেশি করে। সিপিআইএম বিলুপ্ত প্রায় কিনা সেটা নিয়ে আপনারা আলোচনা করতে যাচ্ছেন, কিন্তু আপনি এই যে রাজনৈতিক দারিদ্র্যটা যেটা তৃণমূল আর বিজেপি মিলে আজকে গোটা পশ্চিমবাংলার মননে বলুন, সংস্কৃতিতে বলুন, যেটা নিয়ে এসেছেন, কারণ রাজনৈতিক দলের একটা দায়িত্ব থাকে পশ্চিমবঙ্গের সমাজকে এগিয়ে নিয়ে যাবার, চিন্তা চেতনাকে এগিয়ে নিয়ে যাবার। সরকারের থেকে তারা কোন জায়গায় নিয়ে গেছেন, এই জায়গাটা যদি আপনি আলোচনা না করেন তাহলে বলতে হবে এটা তো মানে চিন্তার দারিদ্র্য দেখাচ্ছে যে একটি দল যারা কোনো আসন পাননি তাদের নিয়ে এত আলোচনা করে ফেলছেন, তারা নির্বাচনের পর বিলুপ্ত প্রায় হয়ে যাবে কিনা এই পর্যায়ে পর্যন্ত হাইপোথিসিস লেখা শুরু হয়ে গেছে। আমি একটা কথা বলি, যতই হাইপোথিসিস লিখুন, সিপিআইএম তার জায়গাতেই আছে। সিপিআইএমের যা বক্তব্য সেই বক্তব্য তারা রাখবেন। আপনার পছন্দ হতে পারে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু সিপিআইএম তার কর্মসূচি রূপায়ণের জন্য যে কর্মসূচি, এই পার্টির কর্মসূচি, ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি যতদিন পর্যন্ত রেলিভেন্ট থাকবে ততদিন পর্যন্ত সিপিআইএম তার রাজনৈতিক রেলিভেন্স বজায় থাকবে। আপনি চান বা না চান, আপনাকে প্রতিটা নির্বাচনেই কিন্তু সিপিআইএমকে নিয়ে আলোচনা করতে হবে, এবং এই আলোচনাটা করুন। আপনারা ভয় পান বলেই আলোচনাটা করছেন, এবং আমরা চাই আলোচনাটা আপনারা করুন। দাদা, একটা বিষয় আপনি বারবার বলছিলেন যে রাজ্য সরকারের যে প্রকল্প সেটা ভোট বাক্সে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে এবং তারা প্রচার করেছে এটার। সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের কথা আপনি বলতে চাইলেন কি? অবশ্যই দেখুন, আমি একটা বলছি প্রকল্প মানে প্রকল্পগুলোর কথাই বলেছি। আমি যখন প্রচার করতে গেছি আমি পরিষ্কারভাবে একটা কথা বলেছি, সেরকমভাবে মানুষের সাথে যখন কথা বলেছি, প্রকল্পগুলোর ফলে তারা দুরকমভাবে উপকৃত হয়েছেন। একটা প্রকল্পগুলোর যারা বেনিফিশিয়ারি তাদের উপর একটা এর প্রভাব পড়ে, এটা নিয়ে অস্বীকার করে লাভ নেই, কারণ আজকের দিনে দাঁড়িয়ে এগুলো একটা রিলিফ হিসেবে মানুষের কাছে তার গুরুত্ব আছে। আমি অন্ততপক্ষে বামপন্থায় বিশ্বাসী মানুষ হিসেবে, এবং আমি মনে করি না যে কোনো বামপন্থী মানুষই এই ধরনের কথাবার্তা, যেটা বিজেপির একটা ন্যারেটিভ, ভিক্ষাবৃত্তি ইত্যাদি ইত্যাদি, সেটাই চলতে পারে। এই প্রকল্পের টাকা নেওয়ার জন্যে মানুষকে এই ধরনের কথা বলাটা একটা অপমানজনক কথা। আমি অন্ততপক্ষে বহু মানুষ আমাকে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই না। আমি তাদেরকে অন্তত মানে আমি আমার পেশা সত্তা থেকে আমি বলে এসেছি যে আপনারা আবেদন করবেন, আমি দেখব যে যদি কোনো জায়গায় সেই আবেদন যদি গৃহীত না হয়, আবেদন যদি আপনার যদি পার্সু কেউ না করেন রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে সেটা যদি আটকে থাকে, তাহলে অন্ততপক্ষে আগামী দিনে যদি আদালতেও যেতে হয় লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকার জন্য, সেটা আদালতে আমাদের যেতে হবে। আমি অনেক দিন থেকেই এই কথাটা বলে আসছি, কারণ আমি মনে করি প্রথম থেকেই বামপন্থীদের অবস্থান এইটির পক্ষে, এই ধরনের সহায়তা দেবার পক্ষে। বিকজ গভর্নমেন্টস অ্যাসিস্ট্যান্স ইজ দি রাইট অফ দি পিপল। ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণমুখী রাষ্ট্রের এটা কাজের মধ্যে পড়ে, আমরা এটা কখনো অস্বীকার করতে পারি না। এবং তাই এর প্রভাব আছে, কিন্তু আমি এখনও এটা বিশ্বাস করি না যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই মানুষ ভোট দিলেন। এটা যারা বলেন তারা কিন্তু আরও বেশি অপমান করছেন। লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই মানুষ ভোট দিচ্ছেন, মানুষ পাচ্ছেন বলেই ভোট দিচ্ছেন। মানুষ কি কমোডিটি নাকি মানুষ একটা পারচেজেবল কোনো কমোডিটি? পাচ্ছেন বলেই ব্যাংক বলে মনে হয় না আপনার? না, আমি ব্যাংকের ধারণাটার উপরেই আমি আঘাত করতে চাইছি।
এটা একটা অদ্ভুত শাসক সুলভ একটা চিন্তাভাবনার বহিঃপ্রকাশ, যে আমি গভর্নমেন্টে আছি, আমি এটা দিচ্ছি, আমি তাই জন্যে ওকে আমি পাবো। এই মানসিকতা যারা দেখান, যারা ওই মানসিকতা দেখিয়েছেন, মানুষ ভিক্ষাবৃত্তি করছেন, তাদের থেকে এই মানুষগুলিও কিন্তু আলাদা নন। প্রকল্পগুলোকে হাইলাইট করে কি দুর্নীতিগুলোকে লক্ষ্য করে দেখানো হয়েছে? আমি 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 এখনই সেই জায়গায় যাব না। আমি ইতিমধ্যেই বলেছি, দুর্নীতির জায়গাতেই আছে। দুর্নীতিগ্রস্ত যারা, তারা দুর্নীতিগ্রস্তই আছেন। মানে নির্বাচনে জিতলে চোর সাধু হয় না। চোর সাধু হতে গেলে তাকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রমাণ করে আসতে হয় যে সে চোর নয়। কিন্তু সেটার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলাটা যেমন ঠিক নয়, একই সঙ্গে এটাও মনে করার দরকার, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা ওই ধরনের কথা বলছেন, ভিক্ষাবৃত্তি ইত্যাদি, তারা যেমন একটা উন্নাসিক মানসিকতার পরিচয় দিচ্ছেন, ঠিক তেমনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই নির্বাচন জিতে গেছে, আরও বেশি করে দেবে। ওই যে তৃণমূলের একটি অংশই প্রচার করেন, মানে চাই বা না চাই, এটা আমি বিভিন্ন সময় দেখতে হয়েছে এই গোটা ভোটের প্রচারে। ওই 1000 টাকার নোট নিয়ে আমি বললাম যে টাকা নিয়ে মানুষের ছবি, এটা না, একটা খুব ভয়ঙ্কর, মানুষকে কিনে নিচ্ছে এই প্রবণতার একটা দেখানোর চেষ্টা। সেটা বোধহয় মানে আমি তো কিনে নেব, কি করবে তুমি, এই মানসিকতারও বোধহয় নিন্দা করাটা খুব জরুরি। মানে যারা দ্বিতীয়টার নিন্দা করছি আমরা সবাই, প্রথমটারও নিন্দা কিন্তু জোরের সঙ্গে করার দরকার, কারণ নইলে একটা নিন্দেতে আর একটা নিন্দে চেপে গেলে কিন্তু সেটা আইদার অর সিচুয়েশন হয়ে যাবে। আমরা এটাই পরিষ্কার করে বলতে চাইছি। নির্বাচনের প্রচারের সময় তো সিএ এনআরসি নিয়েও ব্যাপক প্রচার হয়েছিল, তো এই ভোটে সিএ এনআরসি কতটা প্রভাব ফেললো বলে আপনার মনে হয়? অবশ্যই ফেলেছে। সাধারণ মানুষ, গরিব মানুষ যারা ভীত সন্ত্রস্ত, তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এবং এটা অস্বীকার করার জায়গা নেই যারা বলছেন যে তৃণমূল কংগ্রেস অ্যাবসলিউটলি ভোট পেয়ে যাচ্ছেন। এরকম নয়। যদি আপনি দেখেন, আমি যদিও আবার বলছি, আমি কোনো ভোট ব্যাংকের ধারণায় আমি বিশ্বাস করি না। অনেক সময় বলা হচ্ছে পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ তৃণমূল কংগ্রেসকেই শুধু ভোট দিচ্ছেন। যারা বলছেন জেনে রাখবেন, এত সস্তা মানুষকে করবেন না। সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস বেশি ভোট পেয়েছেন, সেখানেও কিন্তু আমরাও মানুষের সমর্থন, আশীর্বাদ পাচ্ছি। সুতরাং ওই একটি অংশের মানুষ একটি রাজনৈতিক দলকেই ভোট দিয়েছেন বা দেন, এটা বিজেপি একটা রাজনৈতিক খুব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আরএসএসের রাজনীতি, মানুষকে ব্যাংকে পরিণত করা, যেটাইতেই আমাদের মূল কথা যে তৃণমূল এবং বিজেপি দেখুন রাজনীতির ধরন, এই দুজনের মধ্যে ফারাক নেই, ফারাক আছে তো, কিন্তু ওই যে কাজগুলো দেখে বিচার করুন। দিনের শেষে দাঁড়িয়ে ইলেকট্রাল বন্ডে তৃণমূল কত টাকা পেল, আর বিজেপি কত টাকা পেল, আর কংগ্রেস কত টাকা পেল, কে বড় দল, তৃণমূল না কংগ্রেস? ইলেকট্রাল বন্ডের টাকা কে বেশি পেয়েছে? বেশি কে পেয়েছে? আমি কোন ম্যাজিক কাজ করেছে, ম্যাজিকটা তো বুঝতে হবে। যারা বলছেন না তৃণমূল আর বিজেপির মধ্যে ফারাক আছে, এটা তো স্বীকৃতি দিতে হবে। আমি একটাই উদাহরণ দিলাম, ইলেকট্রাল বন্ডের ম্যাজিকটা কি, এইটুকু আপনারা এক্সপ্লেন করে দিন, তাদেরকে একটু জিজ্ঞাসা করুন। তারা তৃণমূল তো বলেছেন তারা ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছেন, তারা করছেন, এই ম্যাজিকটা তো আমি বুঝতে পারছি না, তৃণমূল এত টাকা পেলো কেন? সেক্ষেত্রে তো এটা হতেও পারে বিজেপি বেশি পেয়েছে, তারপরে তৃণমূল পেয়েছে বলে তার জন্যই বিজেপি তৃণমূল যে সেটিং আছে, এটা তো কোথা দিয়ে প্রমাণ হয়? বলছি সেটিংয়ের কথাটা হচ্ছে এইখানে রাজনীতিটা কথায় নয়, কাজে বিচার করুন। ম্যাজিকটা কি একটু বলে দিন না, কোন ম্যাজিক? সেক্ষেত্রে তো এটা তো হতে পারে যে দল, মানে যে কোম্পানিগুলি তৃণমূলকে তারা নির্বাচনী বন্ডের মাধ্যমে চাঁদা দিয়েছে, সে দলগুলি তারা বরাত পেয়েছে, যেটা সরাসরি বিজেপির ক্ষেত্রেও দেখা গেছে। তাহলে তারাও সুযোগ সুবিধা পেয়েছে। তাহলে রাজনীতিটা তো একই থাকছে। আচ্ছা, অর্থাৎ বলছেন বিজেপি এবং তৃণমূলের রাজনীতিটা তো একই থাকছে। আপনি রাজনীতিতে শুধু দলের নাম পাল্টে দেবেন, দোকানের নাম বদলে দিন, দোকানের প্রোডাক্টটা তো এক থাকবে। আমি খুব পরিষ্কার বলছি, বিজেপি নামটা ভুলে যান, তৃণমূল নামটা ভুলে যান, বডি টাইম বিং। ইলেকট্রাল বন্ডের টাকা এক্স নিয়েছে, ওয়াই নিয়েছে, জেড নিয়েছে।
এক্স ওয়াই, ধরুন এক্স খুব বড়, ওয়াই ছোট, জেডের থেকে ছোট, কিন্তু একটা স্বাভাবিকভাবেই একটা যে কোনো, এই যে খুব উঠছে, সেদিনকে দেখলাম একজন খুব নামকরা বামপন্থী নেতা সিপিআইএমের লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য, উনি একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। রাজনীতিটা এখন ওই শেয়ার মার্কেটের মতন একটু চলছে, একদম সঠিক কথা। শেয়ার মার্কেটের মতন, তাহলে এই ম্যাজিকটাই তো আমরা বুঝতে চাইছি যে শেয়ার মার্কেটেও তো একটা মানে ওঠা পড়ারও একটা নিয়ম আছে। সেই নিয়মটা মানে কোন ম্যাজিকে তৃণমূলের ওঠা হয়, আর কংগ্রেস যদি বড় থাকে তার থেকেও, বা অন্যান্য রাজনৈতিক দল তারা কী করে একটু পিছনে থাকে, ম্যাজিকটা আমায় জানতে হবে। আর এই ম্যাজিকের উত্তর যেদিন আমরা দিয়ে দিতে পারবো, আমার মনে হয় আমরা পারবো, বামপন্থীরাই পারবে, এবং একটা বৃহত্তর বাম পরিসরের মধ্যে দিয়ে সেটা সম্ভব হবে, এবং সিপিআইএমের শক্তিশালী হওয়াটা তার জন্য খুবই প্রয়োজন। তার ফলেই কিন্তু বাকিদের সবাইকে নিয়ে চলার যে জায়গা সেটা তৈরি হবে। তাহলে আমার মনে হয় কিছুটা হলেও ওদের উত্তর আমরা পাবো। একটা কথা আপনি বলছিলেন যে বিরোধী ভোট, মানে এই যে একটা কথা বলা হয় যে সংখ্যালঘু ভোট সব তৃণমূল পায়, এমনটা নয়, আপনারাও আশীর্বাদ পেয়েছেন, ভোট পেয়েছেন তাদের। সেক্ষেত্রে কিন্তু বিজেপি একটা কথা বলছে যে এই যে বিরোধী ভোটটা ভাগের ক্ষেত্রে আসলে আপনারা তৃণমূলের সুবিধা করে দিয়েছেন, এই বিরোধী ভোটটা যেহেতু ভাগ হয়ে গিয়েছে আপনারা ভোট কেটে দিয়েছেন। আচ্ছা, আপনি ভাবছেন যে বিজেপি মানে বিজেপি একা ভোট পাবে নাকি? কেন পাবে? আপনারা এইভাবে তৃণমূলের সুবিধা করেছেন। আরে বিজেপি নড়তে পারছে না, বিজেপির লোক নেই, বিজেপির নেতারা সাধারণ কর্মীরা মার খেলে সেখানে যায় না, ঘরে ঢুকে পড়ে। আপনারা পৌঁছতে পারছেন? আমি গেছি, বিজেপির নেতারা মার খেয়েছে, পুলিশ গিয়ে গুঁতো মেরেছে, পরের দিনকে ভোটের পরের দিন সেখানে গিয়েছি, কথা বলেছি তাদের সঙ্গে, সাধারণ বিজেপির কর্মী। 100 বার যাবো, তৃণমূলের কর্মী মার খেলেও যাবো, গিয়েছি সেদিনকে। আমি রাজনীতি করতে এসেছি, আমি মনে করি প্রত্যেকটি দলের লোকের রাজনীতি করার অধিকার আছে। যে আক্রান্ত হবে আমি সেই জায়গায় সেই আক্রান্ত মানুষটার পক্ষে থাকবো। একটা কথা আপনি বলছেন যে সিপিআইএমের থেকেও বিজেপির সংগঠন খারাপ, যারা 12টা সিট পেল বাংলায়। কিসের বিজেপির সংগঠন? কোথায়? কোথায় সংগঠন বিজেপির? বিজেপির কিছু নেই। বিজেপি পশ্চিমবঙ্গ কোথায় সিট পাচ্ছে? কোথায় সিট দেখছো তুমি? বিজেপি কিছু ভোট পেয়েছে, মানুষের ভোট পেয়েছে। সেই ভোটটা তাদের নানা প্রচার আছে, সেই প্রচারের জন্যে তারা পেয়েছে। এবং একথা তো ঠিক যে বহু মানুষ যারা মনে করেছিলেন এই বাংলায় যে বিজেপিকে সমর্থন করে ওরা তৃণমূলকে তাড়াতাড়ি সরানো যাবে, এরকম মানুষের একটা ভোট বিজেপি পেয়েছে। আবার বিরোধী ভোট ভাগ হয়েছে। আবার তৃণমূলের যে ভোটটা পেয়েছি এই নির্বাচনে, সেটা কি বিরোধী ভোট? তুমি ভোটারকে ওইভাবে ভাগ করছো কেন? ভোটারকে ভাগ করাটা একদম বন্ধ করে দেয়। যেটা হচ্ছে যে ভুল, এতদিন ধরে যা পড়ানো হয়েছে এটা সম্পূর্ণ ভুল এবং একটি অসাংবিধানিক একটি জায়গা। প্রত্যেকটি ভোটার ইন্ডিপেন্ডেন্ট সত্তা নিয়ে তারা বেঁচে থাকেন। সংবিধান বলছে প্রত্যেকটি ভোটারের ভোট হচ্ছে গোপন অধিকার, যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্যে সেটা না বলবেন। কটা লোক রাজনীতি করে গো প্রকাশ্যে? রাজনৈতিক দল কটা লোক করে? আমি প্রকাশ্য রাজনীতি করি, যিনি তৃণমূল করেন তিনি করেন, যিনি বিজেপি করেন তিনি করেন, এই সংখ্যাটা কত হবে? তাহলে বেশিরভাগ মানুষ তো এর অন্তরালে থাকেন। তাহলে কেন আমরা সেই মানুষগুলোকে অস্বীকার করবো? এটা যেইমাত্র বলে দিচ্ছি তখন তো আমি এই মানুষগুলোকে অস্বীকার করছি। এই মানুষগুলোকে অস্বীকার করতে পারি, আমি বিজেপিকে অস্বীকার করতে পারি, বিজেপির সমালোচনা করতে পারি, কিন্তু এই যে ভোটটা বিজেপি বেশি পেয়েছেন সেই ভোটারকে আমি কোনোদিন অস্বীকার করতে পারবো? তৃণমূল কংগ্রেস আমাদের অস্বীকার করতে পারেন, কিন্তু যে এই আমার কেন্দ্রে ধরুন 1,52,005 জন মানুষ আমাকে ভোট দিয়েছেন, সেই মানুষগুলোকে তৃণমূল অস্বীকার করতে পারবেন? বা তৃণমূলের যিনি 6 লক্ষ মানুষ ভোট দিয়েছেন সেই মানুষগুলোকে আমি অস্বীকার করতে পারবো? এইটা তো একটা গণতন্ত্র বিরোধী একটি ধারণা। আর আমরা সেই ধারণাটার মধ্যেই ক্রমশ ঢুকে যাচ্ছি। এই ন্যারেটিভটা নাগপুরের একটা ন্যারেটিভ, ভোট ব্যাঙ্ক করো। ভোট ব্যাঙ্কের গল্প কারা বলতো? এটাই বলতো, ওরাই বলতো। আরএসএসের ন্যারেটিভ, এরাই ভোট ব্যাঙ্কের রাজনীতি করে। আর এই 90 দশকের মাঝামাঝি সময় থেকেই ভোট ব্যাঙ্ক কথাটা 80 দশকের শেষে বা 90 দশকের শুরু থেকে এটা চালু হয়েছে যে ভোট ব্যাঙ্ক নানা রকম জায়গায় ভোট ব্যাঙ্ক তৈরি করার।
ব্যাংকের প্রশ্ন নয়, মানুষ এত সস্তা নয়। সব হিন্দু মানুষ বিজেপিকে ভোট দেয়, সমস্ত অবাঙালি মানুষ বিজেপিকে ভোট দেয়, সমস্ত মুসলিম মানুষ তৃণমূলকে ভোট দেয়। এরকম কোনো ধারণা হয় নাকি? আমাদের দেশে আমি বলবো মাল্টি পার্টি সিস্টেম, ইউনিটি ইন ডাইভার্সিটি, ভোটিং প্যাটার্নে আমি সেটাকে মানবো না, বা মানে দেখেও আমি অস্বীকার করব, আর আমার চিন্তাভাবনাটাকে একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি বলছি তো, চিন্তাভাবনাটাকেই একটুখানি ঠিক করে নেওয়ার দরকার। মাথা দিয়ে একটা শরীর দাঁড়িয়ে আছে, একটু উল্টে দেওয়ার দরকার। উল্টে দিন, ঝাঁকিয়ে নিন, দেখবেন যে একটা নতুন দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টাকে দেখতে পাচ্ছেন। এবং আমার মনে হয় যে এটার থেকে বেরিয়ে আসাটা কিন্তু সহজ হবে। যে মানুষগুলো তৃণমূলকে ভোট দিয়েছেন, সে মানুষগুলো চিরকাল তৃণমূলকে ভোট দেবেন এরকম বিষয় নয়। আমাকে কাল বা পরশু সেই তৃণমূলের মানুষটাকে জয় করে আনতেই হবে। যদি আমি নির্বাচনে জিততে চাই, আমাকে তাদের জয় করতে হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট তৃণমূল পায় পশ্চিমবঙ্গে, 47%-এর কাছাকাছি ভোট পেয়েছেন। তাহলে এই মানুষের মধ্যে থেকে সেই মানুষকে আমায় জিতে আনতে হবে। একটা বড় অংশের ভোটার তারা বিজেপিকে ভোট দিয়েছেন, সেই ভোটারকে আমায় তার মন জয় করতে হবে। আবার আমার যারা ভোট দিয়েছেন তাদের ভোটটাকে রাখবার যোগ্যতা রাখতে হবে। তাহলে এই তিনটে কাজ একসাথে যে করতে পারবে, যারা করতে পারবেন, তারা আগামী দিনের নির্বাচনে তারা কিন্তু এগিয়ে যাবেন। এটা খুব সহজ এবং কঠিন, একই সঙ্গে সহজ এবং কঠিন কাজ। এই কাজটা কিন্তু আমরা প্রত্যেকে যদি করি, তাহলে আমার মনে হয় যে আমরা ঠিক করে এগোতে পারবো। সেই সুযোগ এই নির্বাচনের পর কিন্তু আরও স্পষ্ট। আমরা লড়াই করতে চাই, লড়াই করছি, এবং মনে হয় লড়াইয়ের ময়দানে নিশ্চয়ই থাকবো। লড়াই করতে যখন নেমেছি, লড়াইয়ের ময়দানে থাকবো। ওই একটা ভোট কেন, অনেকগুলো ভোটে মানুষ হারতে পারে। তা বলে যে লড়াই ছেড়ে দিয়ে চলে যাবার মতন বিষয় তো নয়। হার এবং জিত এই দুটো কিন্তু একটা নির্বাচনের জন্য, কিন্তু লড়াইটা প্রত্যেক দিনের জন্যে। নির্বাচনে জিতলে বামপন্থীরা সেই জায়গাটাকে লড়াইয়ের ক্ষেত্র হিসেবে লড়ে, আর না জিতলে বাকি লড়াইটার ক্ষেত্র হিসেবে ধরে। এখন এই ক্ষেত্রটা সংকুচিত হয়েছে বা কি হয়েছে সেটা রিভিউ করে আমরা দেখব। আর যদি সংকুচিত হয়, তাহলে তাকে প্রসারিত করার দায়িত্বটাও আমাদের। অনেক দায়িত্ব, প্রচুর দায়িত্ব। একদিনে হবার জিনিস নয়। একে আস্তে 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 অনেকটাই আমরা এগোতে পেরেছি আগের তুলনায়, আরও এগোতে হবে। আসল কথা, মানুষের মন জয় করতে হবে। এখানে ওই চাপিয়ে দেওয়া বা এই যে একটা রাজনীতি আছে না, ও করলো না, ও করলো না, করলো না, কিন্তু জয় করে আনতে হবে সেই মানুষগুলোকে, যে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেস 11 সালে জিতেছিল, আমাদের ভোট দেওয়া মানুষ তাদের ভোট দিয়েছিলেন বলে, তাই না? আবার বিজেপিও হয়তো আমাদের ভোট দেওয়া মানুষ বা তৃণমূলে ভোট দেওয়া মানুষ, তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন বলে এত ভোট পেয়েছেন। আবার এবারে যে আমি অতিরিক্ত ভোটটা পেলাম, সেই ভোটটা হয়তো তৃণমূলকে আগেরবার ভোট দিয়েছেন বা বিজেপিকে আগেরবার দিয়েছেন, তিনি দিয়েছেন, অথবা নিউ জেনারেশন ভোট। তো এই তো খুব সহজ অঙ্ক, তাকে যদি অ্যানালিসিস করা যায় আমরা পাই। মূল জায়গা যে বাংলার ট্রেড ইউনিয়ন আন্দোলন, বাংলার কৃষক আন্দোলন, বাংলার গরিব মানুষের লড়াই, বস্তিবাসী মানুষের লড়াই, কলোনিবাসী মানুষের লড়াই, উচ্ছেদ বিরোধীর লড়াই, এই লড়াইয়ের মধ্যে দিয়ে বামপন্থীদের সংগ্রামকে তীব্রতর করতে হবে। এর কোনো শর্টকাট নেই।